হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তাতে ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি বিষয় থেকে যেসব প্রশ্নগুলো এসেছে সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। কারণ এই প্রশ্নগুলি তোমাদের আসন্ন রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি এছাড়া রেলের সব আপকামিং ভ্যাকান্সিগুলির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আবার রিপিট হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। তো চলো শুরু করছি। দেখো, প্রশ্নটিতে বলেছে ভারতের প্রাথমিক অর্থনৈতিক পরিকল্পনায় ব্যাপকভাবে গৃহীত কোন কৌশলটি শিল্পনীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, যার লক্ষ্য ছিল বিদেশি নির্ভরতা হ্রাস করা? তো আমদানি বিকল্প। ভারতের প্রাথমিক অর্থনৈতিক পরিকল্পনায় ব্যাপকভাবে গৃহীত আমদানি বিকল্প কৌশলটি শিল্পনীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, যার লক্ষ্য ছিল বিদেশি নির্ভরতা হ্রাস করা। নেক্সট, সামাজিক বা সমষ্টিগত মালিকানা, কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ এবং সমাজ কল্যাণ কোন ধরনের অর্থনীতির বৈশিষ্ট্য? সমাজতন্ত্র অর্থনীতির বৈশিষ্ট্য। সামাজিক বা সমষ্টিগত মালিকানা, কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ এবং সমাজ কল্যাণ সমাজতন্ত্র অর্থনীতির বৈশিষ্ট্য। নেক্সট, উন্নয়ন সম্পর্কিত গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি অনুসারে নিচের কোনটি অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু? গ্রাম হলো অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি অনুসারে। নেক্সট, নিচের কোনটি অফশোরিং এর ধারণার সর্বোত্তম বর্ণনা দেয়? তো খরচ কমানোর জন্য নির্দিষ্ট কিছু কোম্পানির কাজ বা পরিষেবা বিদেশে স্থানান্তর করা। অফশোরিং হলো খরচ কমানোর জন্য নির্দিষ্ট কিছু কোম্পানির কাজ বা পরিষেবা বিদেশে স্থানান্তর করা। নেক্সট, নিচের কোনটি অর্থনৈতিক উন্নয়নের নির্দেশক? মাথাপিছু আয় বৃদ্ধি হলো অর্থনৈতিক উন্নয়নের নির্দেশক। নেক্সট, স্বাধীনতা অর্জনের পর ভারত অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচের কোনটি গ্রহণ করেছিল? কেন্দ্রীভূত পরিকল্পনা গ্রহণ করেছিল। স্বাধীনতা অর্জনের পর ভারত অর্থনৈতিক উন্নয়নের জন্য কেন্দ্রীভূত পরিকল্পনা গ্রহণ করেছিল। নেক্সট, আউটসোর্সিং কি? পরিষেবার জন্য অন্যান্য দেশকে ঠিকা দেওয়া হলো আউটসোর্সিং। নেক্সট, নিচের কোনটি কার্যকরী অর্থনৈতিক উন্নয়নের একটি উদাহরণ? কর্মসংস্থানের সুযোগগুলিতে উন্নত অ্যাক্সেস। কর্মসংস্থানের সুযোগগুলিতে উন্নত অ্যাক্সেস হলো কার্যকরী অর্থনৈতিক উন্নয়নের একটি উদাহরণ। নেক্সট দেখো, 1949 সালের ব্যাংকিং কোম্পানি আইন প্রণয়নের আগে ভারতীয় আর্থিক ব্যবস্থার একটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা কি ছিল? ভারতে বাণিজ্যিক ব্যাংকগুলির জন্য কোনো ব্যাপক বিধিবদ্ধ নিয়ন্ত্রণ ছিল না। ঠিক আছে, 1949 সালের ব্যাংকিং কোম্পানি আইন প্রণয়নের আগে ভারতে বাণিজ্যিক ব্যাংকগুলির জন্য কোনো ব্যাপক বিধিবদ্ধ নিয়ন্ত্রণ ছিল না। এটাই ছিল তোমার উল্লেখযোগ্য সীমাবদ্ধতা। নেক্সট, পরিকাঠামো প্রাথমিকভাবে নিচের কোনটিকে বোঝায়? অর্থনৈতিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় সুবিধা ও ব্যবস্থাকে বোঝায়। অর্থনৈতিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় সুবিধা ও ব্যবস্থাকে বোঝায় পরিকাঠামো। নেক্সট, গ্রামীণ উন্নয়ন কাকে বলে? গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সমৃদ্ধি উন্নত করাই হলো গ্রামীণ উন্নয়ন। নেক্সট, নিচের কোনটি সম্পদের আন্তঃসীমান্ত লেনদেনের অর্থাৎ ক্রস বর্ডার মুভমেন্টের ক্ষেত্রে সহায়ক? প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ সম্পদের আন্তঃসীমান্ত লেনদেনের অর্থাৎ ক্রস বর্ডার মুভমেন্টের সহায়ক। নেক্সট, কত সালে সরকার পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ নামে একটি নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে? 2015 সালে। নেক্সট,
গ্রামীণ উন্নয়নে শ্রমকে স্থানচ্যুত না করে এবং কম খরচে যে প্রযুক্তিতে উন্নয়নে যুক্ত করা যেতে পারে তাকে ড্যাশ বলা হয়, শ্রম নিবিড় প্রযুক্তি বলা হয়। গ্রামীণ উন্নয়নে শ্রমকে স্থানচ্যুত না করে এবং কম খরচে যে প্রযুক্তিতে উন্নয়নে যুক্ত করা যেতে পারে তাকে শ্রম নিবিড় প্রযুক্তি বলা হয়। নেক্সট, স্বাধীনতার সময় ভারতে যে নিঃশেষিত অর্থনীতি দেখতে পাওয়া গেছিল তার অর্থ কি? এমন একটি অর্থনীতি যার অতিরিক্ত ব্যবহারের কারণে অবনতি হয়েছে, এমন ভৌত সম্পদ প্রতিস্থাপনের কোনো বিধান নেই। ঠিক আছে, স্বাধীনতার সময় ভারতে যে নিঃশেষিত অর্থনীতি দেখতে পাওয়া গেছিল তার অর্থ হলো এমন একটি অর্থনীতি যার অতিরিক্ত ব্যবহারের কারণে অবনতি হয়েছে, এমন ভৌত সম্পদ প্রতিস্থাপনের কোনো বিধান নেই। সেটাই হলো নিঃশেষিত অর্থনীতি। নেক্সট, 1991 সালের সংস্কারের পরে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কোন ক্ষেত্রে অনুমোদিত হয়েছিল? সীমাবদ্ধতার সাথে নির্বাচিত ক্ষেত্রে অনুমোদিত হয়েছিল। 1991 সালের সংস্কারের পরে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ সীমাবদ্ধতার সাথে নির্বাচিত ক্ষেত্রে অনুমোদিত হয়েছিল। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1935 সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, নিচের কোনটি ভারতের শিল্প খাতে 1973 সালে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের সরাসরি পরিণতি ছিল? ভারতীয় কোম্পানিগুলিতে বিদেশি মালিকানার উপর বিধিনিষেধ আরোপ করা। ভারতীয় কোম্পানিগুলিতে বিদেশি মালিকানার উপর বিধিনিষেধ আরোপ করা ছিল তোমার 1973 সালের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের সরাসরি পরিণতি। নেক্সট, কেন শিক্ষায় বিনিয়োগকে সামাজিক পরিকাঠামোর একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়? এটি কর্মশক্তির দক্ষতা ও উৎপাদনশীলতা উন্নত করবে, তাই। ঠিক আছে, শিক্ষায় বিনিয়োগকে সামাজিক পরিকাঠামোর একটি অংশ হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি কর্মশক্তির দক্ষতা ও উৎপাদনশীলতা উন্নত করে। নেক্সট, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে মূল পার্থক্য কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে উৎপাদন বৃদ্ধি বোঝায়, অন্যদিকে অর্থনৈতিক উন্নয়নের ধারণায় সামাজিক অগ্রগতি অন্তর্ভুক্ত। ঠিক আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে উৎপাদন বৃদ্ধি বোঝায় আর অর্থনৈতিক উন্নয়নের ধারণায় সামাজিক অগ্রগতিও অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, নেক্সট, ভারতে ঔপনিবেশিক সরকার কর্তৃক গৃহীত অর্থনৈতিক নীতিগুলির প্রাথমিক লক্ষ্য কি ছিল? ব্রিটেনের সুরক্ষা ও অর্থনৈতিক স্বার্থের প্রচার। নেক্সট, নিচের কোন বিকল্পটি 1947 থেকে 1991 সালের মধ্যে ভারতের অর্থনৈতিক কৌশলকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? আমদানি প্রতিস্থাপন শিল্পায়ন। আমদানি প্রতিস্থাপন শিল্পায়ন 1947 থেকে 1991 সালের মধ্যে ভারতের অর্থনৈতিক কৌশলকে সর্বোত্তমভাবে বর্ণনা করে। ঠিক আছে, নেক্সট দেখো, মানব উন্নয়ন কি? মানুষের জীবনযাত্রা, শিক্ষা ও স্বাস্থ্যের মান উন্নয়ন হলো মানব উন্নয়ন। মানুষের জীবনযাত্রা, শিক্ষা ও স্বাস্থ্যের মান উন্নয়ন হলো মানব উন্নয়ন। নেক্সট, 1956 সালের শিল্পনীতি প্রস্তাবের প্রাথমিক লক্ষ্য কি ছিল? সমাজের সমাজতান্ত্রিক প্যাটার্ন প্রতিষ্ঠা করা। 1956 সালে শিল্পনীতি প্রস্তাবের প্রাথমিক লক্ষ্য ছিল সমাজের সমাজতান্ত্রিক প্যাটার্ন প্রতিষ্ঠা করা। নেক্সট, নিম্নলিখিত কোনগুলি গ্রামীণ উন্নয়ন কৌশলের প্রকার? সম্পদের সংগ্রহকরণ ভিত্তিক কৌশল, নিয়ন্ত্রিত পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি ভিত্তিক কৌশল, কৃষকদের কৃষি দৃষ্টিভঙ্গি ভিত্তিক কৌশল, এই সবগুলি তোমার গ্রামীণ উন্নয়ন কৌশলের প্রকার। ঠিক আছে, তো কি কি গ্রামীণ উন্নয়ন কৌশলের প্রকার? সম্পদের সংগ্রহকরণ ভিত্তিক কৌশল, নিয়ন্ত্রিত পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি ভিত্তিক কৌশল এবং কৃষকদের কৃষি দৃষ্টিভঙ্গি ভিত্তিক কৌশল। নেক্সট, ভারতের অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে কোন সময়কালকে কৃষির অগ্রগতির পর্যায় হিসাবে বিবেচনা করা হয়?
1960-এর দশকের শেষ থেকে 1970 এর দশক, 1960 দশকের শেষ থেকে 1970-এর দশক তোমার কৃষির অগ্রগতির পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি ভূমি সংস্কারের উপাদান নয়? শিল্পের বেসরকারীকরণ, শিল্পের বেসরকারীকরণ ভূমি সংস্কারের উপাদান নয়। নেক্সট, 1947 সালে স্বাধীনতার প্রাক্কালে ভারতীয় অর্থনীতির প্রাথমিক বৈশিষ্ট্য কি ছিল? এটি মূলত একটি কৃষি অর্থনীতি ছিল, যার বেশিরভাগ জনসংখ্যা কৃষির উপর নির্ভরশীল ছিল। ঠিক আছে, 1947 সালে স্বাধীনতার প্রাক্কালে ভারতীয় অর্থনীতির প্রাথমিক বৈশিষ্ট্য ছিল যে এটা মূলত একটি কৃষি অর্থনীতি ছিল, যার বেশিরভাগ জনসংখ্যা কৃষির উপর নির্ভরশীল ছিল। ঠিক আছে, নেক্সট, 1947 সালে ভারতের কৃষি ক্ষেত্র নিচের কোন উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হয়েছিল? বর্ষার উপর নির্ভরশীলতা। 1947 সালে কৃষিক্ষেত্র ছিল বর্ষার উপর নির্ভরশীল, তো এটাই উল্লেখযোগ্য সমস্যা ছিল কৃষিক্ষেত্রে। নেক্সট, নিচের কোনটি অর্থনৈতিক পরিকাঠামোর উদাহরণ? রাস্তা ও সেতু, রাস্তা ও সেতু অর্থনৈতিক পরিকাঠামোর উদাহরণ। নেক্সট, প্রচ্ছন্ন বেকারত্ব কি? একটি কাজের জন্য প্রয়োজনের চেয়ে বেশি লোক নিয়োগ করা হয়, এটাই হলো প্রচ্ছন্ন বেকারত্ব। ঠিক আছে, প্রচ্ছন্ন বেকারত্ব কি? একটি কাজের জন্য প্রয়োজনের চেয়ে বেশি লোক নিয়োগ করা। নেক্সট, নিচের কোনটি মরশুমি বেকারত্বকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? বছরের নির্দিষ্ট মরশুমে বেকারত্বই হলো মরশুমি বেকারত্ব। দেখো, ইকোনমি, অর্থনীতি মানে শুধুমাত্র যে টাকা পয়সা নিয়ে আলোচনা হবে এটা নয়। অর্থনীতি, ইকোনমি মানে হলো তোমার এখানে যেসব ক্ষেত্রের মাধ্যমে অর্থনীতি প্রভাবিত হয় সবকিছুই, যেমন কৃষি, তারপরে তোমার শিল্প, শিক্ষা, তারপরে এবার অর্থনীতির মাধ্যমেই আমাদের কি হয়? বেকারত্ব হয়, দারিদ্রতা, এগুলো কিসের উপর? অর্থনীতির উপর নির্ভরশীল। মানব উন্নয়ন, গ্রাম উন্নয়ন সবই কিন্তু অর্থনীতির মধ্যেই পড়ে। ঠিক আছে, তো আমি তোমাদের অর্থনীতি নিয়ে একটা ক্লাস করাবো, মাস্টার ক্লাস করাবো, সেখানে আমি তোমার একদম ডিটেলস এক্সপ্লেন করে করে বোঝাবো। ঠিক আছে, অর্থনীতিটাকে। এখন কেমন কোশ্চেন এসছে দেখে নাও, মুখস্থ করে নাও, কারণ সামনেই তোমাদের পরীক্ষা আছে। বলেছে নিচের কোনটি মরশুমি বেকারত্বকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? তো বছরের নির্দিষ্ট মরশুমে বেকারত্ব হলো মরশুমি বেকারত্ব। নেক্সট, ভারতের কোন ক্ষেত্র মরশুমি বেকারত্বের সর্বোচ্চ স্তরের সম্মুখীন হয়েছে? কৃষি ক্ষেত্র। ঠিক আছে, কৃষি ক্ষেত্র মরশুমি বেকারত্বের সর্বোচ্চ স্তরের সম্মুখীন হয়েছে। ঠিক আছে, নেক্সট, জনগণ যখন দুটি চাকরির মধ্যে বিরতিতে থাকে তখন যে বেকারত্বের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে ঘর্ষণজনিত বেকারত্ব বলা হয়। তাহলে ঘর্ষণজনিত বেকারত্ব কি? জনগণ যখন দুটি চাকরির মধ্যে বিরতিতে থাকে তখন তাকে বলা হয় ঘর্ষণজনিত বেকারত্ব। ঠিক আছে, নেক্সট, দক্ষতা ও কাজের প্রয়োজনীয়তার মধ্যে অমিল থাকলে কোন ধরনের বেকারত্ব ঘটে? কাঠামোগত বেকারত্ব ঘটে। দক্ষতা ও কাজের প্রয়োজনীয়তার মধ্যে যদি অমিল থাকে তাহলে কাঠামোগত বেকারত্ব ঘটে। নেক্সট, অর্থনীতির কোন খাতে ভারতে বেকারত্ব সর্বাধিক? কৃষি খাতে। অর্থনীতির কৃষি খাতে ভারতে বেকারত্ব সর্বাধিক। নেক্সট দেখো, দারিদ্র। এবার দারিদ্র নিয়ে যেসব প্রশ্ন এসেছে এগুলো রয়েছে পরপর। দারিদ্র কি? খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো সাধারণ চাহিদা পূরণে অক্ষমতাই হলো দারিদ্র। খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো সাধারণ চাহিদা পূরণের অক্ষমতা হলো দারিদ্র। নেক্সট, নিচের কোন ব্যবস্থাটি সাধারণত দারিদ্র্যের মাত্রা অনুমান করতে ব্যবহৃত হয়? দারিদ্র রেখা। দারিদ্র রেখা তোমার দারিদ্র্যের মাত্রা অনুমান করতে ব্যবহৃত হয়। নেক্সট, সাধারণত অপর্যাপ্ত আয়ের ফলে কোন ধরনের দারিদ্র্যকে বিবেচনা করা হয়? চরম দারিদ্র। অপর্যাপ্ত আয়ের ফলে কোন ধরনের দারিদ্রতা দেখা যায়? চরম দারিদ্র। ঠিক আছে, নেক্সট, দারিদ্র ও বেকারত্বের মধ্যে সম্পর্ক কি?
বেকারত্বজনিত আয়ের অভাব প্রায়শই অধিক দারিদ্র্যের দিকে নিয়ে যায়। দারিদ্র্য ও বেকারত্বের মধ্যে সম্পর্ক হলো বেকারত্বজনিত আয়ের অভাব প্রায়শই অধিক দারিদ্র্যের দিকে নিয়ে যায়। নেক্সট দেখো, নিচের কোন কাজটি পরিষেবা খাতের অন্তর্ভুক্ত? ব্যাংকিং। ব্যাংকিং হলো পরিষেবা খাতের অন্তর্ভুক্ত। নেক্সট, স্বাধীনতার সময় ভারতের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কি ছিল? মূলত কৃষি প্রধান। স্বাধীনতার সময় ভারতের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল কৃষি প্রধান বৈশিষ্ট্য, অর্থনীতি ছিল কৃষি প্রধান। নেক্সট দেখো, ভারতের অর্থনৈতিক সংস্কারের প্রেক্ষাপটে এলপিজি এর অর্থ কি? এলপিজির অর্থ হলো তোমার লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। ঠিক আছে, এলপিজি, এল ফর লিবারালাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন আর জি ফর গ্লোবালাইজেশন। ঠিক আছে। নেক্সট, শিল্প খাতে উদারীকরণের একটি প্রভাব কি? প্রতিযোগিতা বেড়েছে। শিল্প খাতে উদারীকরণের প্রভাব হলো প্রতিযোগিতা বেড়েছে উদারীকরণের প্রভাবে। নেক্সট, ভারতীয় অর্থনীতির তিনটি প্রধান খাতের শ্রেণীবিভাগ নিচের কোনটি? প্রাথমিক, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। ভারতীয় অর্থনীতির তিনটি প্রধান খাতের শ্রেণীবিভাগ হলো প্রাথমিক স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর। নেক্সট, ভারতে কোন ক্ষেত্র প্রাথমিকভাবে প্রাকৃতিক সম্পদ আরোহণের সঙ্গে জড়িত? প্রাথমিক ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্র তোমার প্রাকৃতিক সম্পদ আরোহণের সঙ্গে জড়িত। নেক্সট দেখো, নিচের কোন খাতে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যাংকিং এর মতো পরিষেবা অন্তর্ভুক্ত? তৃতীয় স্তরের খাতে, মানে সার্ভিস সেক্টরে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং এর মতো পরিষেবা অন্তর্ভুক্ত তৃতীয় স্তরের খাতে। ঠিক আছে। নেক্সট, ভারতের স্বাধীনতা পরবর্তী প্রাথমিক বছরগুলিতে উন্নয়নের জন্য কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল? প্রাথমিক খাত, মানে কৃষি। কৃষিকেই তো বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, আর কৃষি প্রাথমিক খাতের মধ্যে পড়ে। ঠিক আছে, মানে উৎপাদন যে যাই থাকে সব উৎপাদনই হলো প্রাথমিক খাত। নেক্সট দেখো, কোন ক্ষেত্র প্রাথমিকভাবে কৃষি ও প্রাকৃতিক সম্পদ আরোহণের সাথে জড়িত? প্রথম ক্ষেত্র বা প্রাথমিক খাত কৃষি ও প্রাকৃতিক সম্পদ আরোহণের সঙ্গে জড়িত। ঠিক আছে, কাঁচামাল উৎপাদন হলোই প্রাথমিক খাত, কৃষি ও প্রাথমিক সম্পদ আরোহণ প্রথম ক্ষেত্র বা প্রাথমিক খাত। নেক্সট দেখো, অর্থনীতির কোন ক্ষেত্রের সাথে শিল্প ও উৎপাদন জড়িত? দ্বিতীয় ক্ষেত্র। ঠিক আছে, প্রাথমিক খাত থেকে যেগুলো পাওয়া যায় সেখান থেকে যদি শিল্প হয় এবং উৎপাদন হয়, ঠিক আছে, কাঁচামাল থেকে আমরা যেসব জিনিস যেটা উৎপাদন করি সেটা হলো দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে। আর যে সার্ভিস আমরা দেই, যেমন শিক্ষা, এই যে আমি পড়াচ্ছি, এটা হলো তোমার তৃতীয় ক্ষেত্রের মধ্যে আসে। তারপরে ডাক্তার যে চিকিৎসা করে, সে কি কোনো কিছু উৎপাদন করছে না, সে সেবা দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, সার্ভিস প্রদান করছে, সেটাও তৃতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্রটা কি? প্রথম ক্ষেত্র হলো প্রকৃতি থেকে যেটা উৎপাদন করা হয়, কাঁচামাল। ঠিক আছে, যেমন আমরা ফসল উৎপাদন করি, কয়লা খনি থেকে কয়লা আরোহণ করি, ঠিক আছে, সেগুলো হলো প্রথম ক্ষেত্রের মধ্যে পড়ে। এবার সেই আরোহণ করার যে পেট্রোলিয়াম, সেখান থেকে আমরা যদি তোমার খনিজ থেকে, পেট্রোলিয়াম থেকে আমরা যদি বিভিন্ন উপাদান উৎপন্ন করি, যেমন ন্যাপথলিন উৎপাদন করি, সেই যে শিল্প, সেটা চলে যাবে দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে। ঠিক আছে, আর সেবা হলো তোমার, সার্ভিস হলো তৃতীয় ক্ষেত্র। ঠিক আছে, চলো এবার দেখো নেক্সট কি বলেছে। নিচের কোন অর্থনৈতিক কার্যকলাপটি প্রধানত গবেষণা ও তথ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে? চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণীর যে কার্যকলাপ, অর্থনীতির চতুর্থ শ্রেণীর কার্যকলাপ গবেষণা ও তথ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে। ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি ভারতে মুদ্রানীতি প্রণয়ন, প্রয়োগ ও নিরীক্ষণ করে? আরবিআই। আরবিআই ভারতে মুদ্রানীতি প্রণয়ন, প্রয়োগ ও নিরীক্ষণ করে। নেক্সট, ভারতে সবুজ বিপ্লব শুরু হয় কোন দশকে? 1960-এর দশকে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়। 1960-এর দশকে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়। নেক্সট, ভারতে কোন দুটি রাজ্যের গ্রামাঞ্চলে সবুজ বিপ্লব উল্লেখযোগ্য আর্থসামাজিক প্রভাব ফেলেছিল? পাঞ্জাব এবং হরিয়ানা। সবুজ বিপ্লব থেকে যেসব প্রশ্নগুলো এসছে সেগুলো মোটামুটি এক জায়গায় এখানে পরপর রেখেছি আমি, যাতে তোমরা এখান থেকে সবুজ বিপ্লব থেকে যাই আসুক পারো।
সবুজ বিপ্লবে উল্লেখযোগ্য আর্থসামাজিক প্রভাব ফেলেছিল কোন দুটি রাজ্যের গ্রামাঞ্চলে? পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের। ঠিক আছে, আর 1960-এর দশকে তোমার সবুজ বিপ্লব শুরু হয়েছে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্য সর্বপ্রথম সবুজ বিপ্লব থেকে উপকৃত হয়েছিল? পাঞ্জাব রাজ্য। ঠিক আছে, নেক্সট, ভারতের নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি সবুজ বিপ্লবের মাধ্যমে সবচেয়ে ইতিবাচক প্রভাবিত হয়েছিল? পাঞ্জাব রাজ্য। তো একই প্রশ্ন তোমার কিভাবে কতভাবে ঘুরিয়ে এসছে। ঠিক আছে, পাঞ্জাব যদি অপশনে না থাকে তারপরে তোমার পাঞ্জাবের পরে কোনটা হবে? হরিয়ানা। পাঞ্জাব হরিয়ানা দেখেছো তোমরা। নেক্সট দেখো, 1960-এর দশকে কোন উদ্যোগটি ভারতে কৃষিতে প্রযুক্তিগত অগ্রগতির সূচনা করেছিল? সবুজ বিপ্লব। ঠিক আছে, নেক্সট, ভারতের সবুজ বিপ্লবের সময় কোন ধরনের বীজ জনপ্রিয় হয়েছিল? উচ্চ ফলনশীল প্রজাতির বীজ। উচ্চ ফলনশীল প্রজাতির বীজ সবুজ বিপ্লবের সময় জনপ্রিয় হয়েছিল। নেক্সট, 1960-এর দশকে শুরু হওয়া সবুজ বিপ্লবের প্রাথমিকভাবে কোন ফসল গুরুত্ব পেয়েছিল? গম এবং চাল গুরুত্ব পেয়েছিল। গম এবং চাল। আর সব থেকে গুরুত্ব পেয়েছিল কোনটা? গম। দেখো পরের প্রশ্নেই রয়েছে, ভারতে সবুজ বিপ্লবের সময় প্রধানত কোন ফসলকে লক্ষ্য করা হয়েছিল? গম। ঠিক আছে, এখানে অপশনে কিন্তু চাল দেয়নি, ধান দেয়নি। ঠিক আছে, গম যদি না থাকে তখনই তোমার চাল বা ধান থাকবে, বা দুটো একসাথে এইভাবে থাকবে। ঠিক আছে, নেক্সট, নিচের ফসলগুলির মধ্যে কোনটি প্রাথমিকভাবে ভারতের সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত ছিল? গম প্রাথমিকভাবে ভারতের সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত ছিল। নেক্সট দেখো, ভারতের সবুজ বিপ্লবের লক্ষ্য ছিল ড্যাশের উন্নতি? কৃষি উৎপাদনশীলতার উন্নতি। কত রকম প্রশ্ন আসতে পারে এই সবুজ বিপ্লব থেকে। বলেছে এবারে ভারতের সবুজ বিপ্লবের জনক নামে কে পরিচিত? এম.এস. স্বামীনাথন হলো সবুজ বিপ্লবের জনক। নেক্সট, নিচের কোন বিজ্ঞানীকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়? এম.এস. স্বামীনাথন। এই আগের প্রশ্নটাই ঘুরিয়ে এসছে এখানে। ঠিক আছে, একটু ভাষা চেঞ্জ করে দিয়ে। এবার বলেছে ভারতের সবুজ বিপ্লবের একটি প্রধান ফলাফল কি ছিল? খাদ্য সুরক্ষা বৃদ্ধি পেয়েছিল। সবুজ বিপ্লবের ফলে ভারতে খাদ্য সুরক্ষা বৃদ্ধি পেয়েছিল। নেক্সট দেখো, সবুজ বিপ্লব নিম্নলিখিত কৌশলগুলির কোনটির সঙ্গে যুক্ত ছিল? রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের সঙ্গে যুক্ত ছিল সবুজ বিপ্লব। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের সঙ্গে। ঠিক আছে, নেক্সট, সবুজ বিপ্লবের নেতিবাচক প্রভাবগুলির মধ্যে একটি কি ছিল? অতিরিক্ত সার ব্যবহারের কারণে মাটির অবক্ষয়। এটা ছিল নেতিবাচক প্রভাব, ইতিবাচক না, মানে বিপরীত। সবুজ বিপ্লবের ফলে যে কুপ্রভাব পড়েছিল, নেতিবাচক প্রভাব পড়েছিল, সেটার মধ্যে একটা ছিল যে অতিরিক্ত সার ব্যবহারের কারণে মাটির অবক্ষয় ঘটেছিল। নেক্সট, ভারতের সবুজ বিপ্লব এর সময় গৃহীত কৃষি কৌশলের প্রধান সমালোচনা কি ছিল? ভারতে সবুজ বিপ্লবের সময় গৃহীত কৃষি কৌশলের প্রধান সমালোচনা কি ছিল? এটি মূলত বড় জমির মালিকদের উপকৃত করে, অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি করে। ঠিক আছে, সবুজ বিপ্লব কি করেছিল? বড় জমির মালিকদের উপকৃত করেছিল এবং অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি করেছিল। ঠিক আছে, নেক্সট দেখো, তো দেখো সবুজ বিপ্লবের কোশ্চেন কমপ্লিট। হ্যাঁ, এবার তারপরে 1991 সালে যে অর্থনৈতিক সংস্কার হয়েছিল তার থেকে যেসব প্রশ্ন এসছে সেগুলো, তো সব রকম প্রশ্নই এসছে। তো এর মধ্যে থেকে আবার রিপিট হবে। ঠিক আছে, একটু ঘুরিয়ে ভাষা চেঞ্জ করে দিয়ে রিপিট হবে, বা সেম কোশ্চেনও রিপিট হতে পারে তোমাদের এনটিপিসি গ্রুপ ডি, আবার যে আরপিএফ কনস্টেবল এসেই হবে সেখানে। তো ভিডিওটিকে যারা এখনো লাইক করোনি সবাই একটু ভিডিওটিকে লাইক করে দিও। ঠিক আছে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ওকে, চলো শুরু করছি এবার 1991 সাল। 1991 সালের নতুন অর্থনৈতিক নীতির একটি প্রাথমিক লক্ষ্য ছিল ড্যাশকে নিয়ন্ত্রণ করা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা ছিল 1991 সালের নতুন অর্থনৈতিক নীতির প্রাথমিক লক্ষ্য। নেক্সট দেখো, 1947 থেকে 91 সাল পর্যন্ত ভারতের শিল্পের উন্নয়নে সরকারি খাতের কি ভূমিকা ছিল? মূল শিল্প ও পরিকাঠামোকে প্রভাবিত করা। ঠিক আছে, 1947 থেকে 1991 সাল পর্যন্ত ভারতের শিল্পের উন্নয়নে সরকারি খাত মূল শিল্প ও পরিকাঠামোকে প্রভাবিত করেছে। নেক্সট, উদারীকরণ, বেসরকারীকরণ ও বিশ্বায়ন। ওই যে এলপিজি পড়লে, উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়নকে কেন্দ্র করে ভারতে অর্থনৈতিক সংস্কার কবে চালু করা হয়েছিল? 1991 সালে চালু করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট,
অর্থনীতির প্রেক্ষাপটে উদারীকরণ বলতে কি বোঝায়? উদারীকরণ কি? অর্থনীতিকে বৈদেশিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করা। ঠিক আছে, উদারীকরণ হলো অর্থনীতিকে বৈদেশিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করা। নেক্সট দেখো, কোন শব্দটি 1991 সালের সংস্কারে বেসরকারি শিল্পের উপর থেকে বিধিনিষেধ অপসারণকে বর্ণনা করে? উদারীকরণ। ঠিক আছে, 1991 সালের সংস্কারে বেসরকারি শিল্পের উপর থেকে বিধিনিষেধ অপসারণকে বর্ণনা করে উদারীকরণ। এই যে বৈদেশিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করা হলো উদারীকরণ অর্থনীতির, আর বেসরকারি শিল্পের উপর থেকে বিধিনিষেধ অপসারণ হলো উদারীকরণ। নেক্সট দেখো, বিদেশি কোম্পানিগুলিকে ভারতে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য কোন নীতি চালু করা হয়েছিল? উদারীকরণ। ওই যে এর আগের কোশ্চেনটারই একটু ঘুরিয়ে, এই যে বৈদেশিক বাণিজ্যকে উন্মুক্ত করা সেটাই একটু ঘুরিয়ে দিয়েছে, যে বিদেশি কোম্পানিগুলিকে ভারতে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য কোন নীতি চালু করা হয়েছিল? উদারীকরণ নীতি চালু করা হয়েছিল। নেক্সট দেখো, 1991 সালের অর্থনৈতিক উদারীকরণে নিচের কোন ক্ষেত্রে বড় ধরনের সংস্কার হয়েছে? শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে বড় ধরনের সংস্কার হয়েছে। ঠিক আছে, নেক্সট, 1991 সালে নিচের কোন ব্যবস্থা ভারতকে বিশ্ব অর্থনীতির সাথে সংযুক্তিকরণ করতে সাহায্য করেছিল? বৈদেশিক বাণিজ্য নীতির উদারীকরণ। বৈদেশিক বাণিজ্য নীতির উদারীকরণ তোমার ভারতকে বিশ্ব অর্থনীতির সাথে সংযুক্তিকরণ করতে সাহায্য করেছিল। নেক্সট দেখো, 1991 সালে অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে নিচের কোন নীতি চালু করা হয়েছিল? বেসরকারীকরণ। উদারীকরণের পরে আমাদের কি আছে? বেসরকারীকরণ। তো অর্থনৈতিক সংস্কারের অংশ হিসাবে কোন নীতি চালু করা হয়েছিল 1991 সালে? বেসরকারীকরণ। এই যে আমরা প্রথমেই এখানে দেখলাম উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়ন। ঠিক আছে, ওই এলপিজি এর পুরো নাম এটা বাংলায়। ঠিক আছে, তো তাহলে বেসরকারীকরণ নীতি চালু করা হয়েছে। এখানে বাকি দুটো দেয়া নেই, দেখেছো, ওই জন্য বেসরকারীকরণ অ্যান্সার। এবার বলেছে কত সালে ভারত পেমেন্টের ব্যালেন্স নিয়ে গুরুতর সংকটের সম্মুখীন হয়েছিল, যেটি অর্থনৈতিক সংস্কারকে ত্বরান্বিত করেছিল? 1991 সালে। 1991 সালে ভারত পেমেন্টের ব্যালেন্স নিয়ে গুরুতর সংকটের সম্মুখীন হয়েছিল, যেটি অর্থনৈতিক সংস্কারকে ত্বরান্বিত করেছিল। কোন সংস্কারকে? 1991 সালের সংস্কারকে। নেক্সট, 1991 সালে শিল্প সংস্কারের অংশ হিসাবে বেসরকারি শিল্পকে সহায়তা করার জন্য কোন নীতি চালু করা হয়েছিল? বেশিরভাগ ক্ষেত্রের জন্য শিল্পের লাইসেন্সিং বাতিল করা। বেশিরভাগ ক্ষেত্রের জন্য শিল্পের লাইসেন্সিং বাতিল করার নীতি চালু করা হয়েছিল বেসরকারি শিল্পকে সহায়তা করার জন্য। নেক্সট, 1991 সালে ভারতীয় অর্থনৈতিক ইতিহাস তাৎপর্যপূর্ণ কারণ এটি ড্যাশের সূচনা করে। এটি অর্থনৈতিক সংস্কার ও উদারীকরণের সূচনা করে। নেক্সট, 1991 সালে কোন অর্থমন্ত্রী একাধিক সংস্কারের সূচনা করেছিলেন যা ভারতীয় অর্থনীতিকে মুক্ত করেছিল এবং দেশকে একটি শক্তিশালী বিকাশের পথে নিয়ে গিয়েছিল? মনমোহন সিং। নেক্সট, 1991 সালে সংস্কারের পর থেকে ভারতের উন্নয়নের কোন প্রাথমিক অর্থনৈতিক কেন্দ্রবিন্দুকে ডক্টর মনমোহন সিং তুলে ধরেছিলেন? পরিষেবা ও উৎপাদন ক্ষেত্র উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন। পরিষেবা ও উৎপাদন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনকে প্রাথমিক অর্থনৈতিক কেন্দ্রবিন্দু হিসাবে তুলে ধরেছিলেন ডক্টর মনমোহন সিং 1991 সালের সংস্কারের পরে। নেক্সট, 1991 সালের অর্থনৈতিক সংস্কারের লক্ষ্য ছিল ভারতীয় অর্থনীতির ধরনকে একটি ড্যাশতে রূপান্তরিত করা, একটি বিশ্বব্যাপী ও প্রতিযোগিতামূলক অর্থনীতিতে রূপান্তর করা। ঠিক আছে, বিশ্বব্যাপী ও প্রতিযোগিতামূলক অর্থনীতিতে রূপান্তর করা অর্থনৈতিক সংস্কারের লক্ষ্য। নেক্সট, 1991 সালের অর্থনৈতিক সংস্কারের অংশ হিসাবে কৃষিতে কোন প্রধান পরিবর্তন আনা হয়েছিল? তো কৃষি পণ্য রপ্তানিতে বিধিনিষেধ কমানো হয়েছিল। কৃষি পণ্য রপ্তানিতে বিধিনিষেধ কমানো হয়েছিল 1991 সালের অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে। নেক্সট, 1991 সালের পর শিল্পনীতির অন্যতম প্রধান লক্ষ্য কি ছিল? ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটানো। ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটানো ছিল 1991 সালের পর শিল্পনীতির অন্যতম প্রধান লক্ষ্য। নেক্সট, 1991 সালের অর্থনৈতিক সংকটের সময় কোন সংস্থা ভারতকে আর্থিক সহায়তা দিয়েছিল? আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল ভারতকে আর্থিক সহায়তা দিয়েছিল 1991 সালের অর্থনৈতিক সংকটের সময়। নেক্সট, 1991 সালের সংস্কারের পরে কৃষিতে ন্যূনতম সহায়ক মূল্য কি ভূমিকা পালন করেছিল? এটি দামের ওঠানামা থেকে কৃষকদের রক্ষা করতে থাকে। 1991 সালে সংস্কারের পর কৃষিতে ন্যূনতম সহায়ক মূল্য দামের ওঠানামা থেকে কৃষকদের রক্ষা করেছিল। নেক্সট, 1991 সালের আগে ভারতে দ্বিতীয় স্তরীয় খাতের ধীর প্রবৃদ্ধির কারণ কি ছিল? অত্যাধিক সরকারি নিয়ন্ত্রণ ও লাইসেন্সিং নীতি। অত্যাধিক সরকারি নিয়ন্ত্রণ ও লাইসেন্সিং নীতি 1991 সালের আগে ভারতের দ্বিতীয় স্তরীয় খাতের ধীর প্রবৃদ্ধির প্রধান কারণ ছিল। নেক্সট, 1991 সালের সংস্কারের পর থেকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে ভারত কোন কাঠামোগত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল? আঞ্চলিক উন্নয়নে বৈষম্য এবং গ্রাম শহর বিভাজন। ঠিক আছে, 1991 সালের সংস্কারের পর থেকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে ভারত আঞ্চলিক উন্নয়নে বৈষম্য ও গ্রাম শহর বিভাজনের যে কাঠামোগত চ্যালেঞ্জ তার সম্মুখীন হয়েছিলেন। নেক্সট, ভারত কত সালে অর্থনৈতিক সংস্কার প্রবর্তন করে যার ফলে ভারতে বিশ্বায়ন হয়? 1991 সালে। নেক্সট, 1991 সালের পর বিশ্বায়ন কিভাবে ভারতীয় কৃষিকে প্রভাবিত করেছিল? এবার বিশ্বায়ন থেকে আছে 1991 এর। 1991 সালের পরে বিশ্বায়ন কি করেছিল? বর্ধিত প্রতিযোগিতা এবং বিশ্ববাজারে প্রবেশাধিকার করে ভারতীয় কৃষিকে প্রভাবিত করেছিল। নেক্সট দেখো, বিশ্বায়ন কি? বিশ্বায়ন হলো বিশ্বব্যাপী অর্থনীতির সংহতকরণ। বিশ্বব্যাপী অর্থনীতির সংহতকরণই হলো বিশ্বায়ন। নেক্সট, নিচের কোনটি বিশ্বায়নকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? আন্তর্জাতিক স্তরে পরস্পর নির্ভরতা ও বাণিজ্য বৃদ্ধি। আন্তর্জাতিক স্তরে পরস্পর নির্ভরতা ও বাণিজ্য বৃদ্ধি বিশ্বায়নকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। আবার বিশ্বায়ন এখানে কি বলা হয়েছে? বিশ্বব্যাপী অর্থনীতির সংহতকরণ, যদি এক কথায় বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, বিশ্বায়ন প্রাথমিকভাবে কিসের সাথে জড়িত? বাণিজ্য, প্রযুক্তি ও বিনিয়োগের মাধ্যমে বিশ্ব অর্থনীতির সংযুক্তিকরণের সাথে জড়িত হলো বিশ্বায়ন। নেক্সট, নিচের কোনটি বিশ্বায়নের বৈশিষ্ট্য নয়? সংরক্ষণবাদ বিশ্বায়নের বৈশিষ্ট্য নয়। তাহলে বিশ্বায়নের বৈশিষ্ট্য কি? প্রযুক্তিগত অগ্রগতি, মুক্ত বাণিজ্য, পরিযায়ী শ্রমিক, এগুলো বিশ্বায়নের বৈশিষ্ট্য। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতে বিশ্বায়নের সাথে যুক্ত একটি প্রধান পরিবেশগত চ্যালেঞ্জ কি? দূষণ ও প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ব্যবহার। দূষণ ও প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ব্যবহার হলো বিশ্বায়নের সাথে যুক্ত প্রধান পরিবেশগত চ্যালেঞ্জ। ঠিক আছে, দেখো এই যে আরপিএফ কনস্টেবলের এই যে প্রশ্ন এসছে যে সব চ্যাপ্টার থেকে, সেখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতির মধ্যে যে 1991 সালে যা হয়েছে, বিশ্বায়ন থেকে যা প্রশ্ন আসতে পারে সব রকম প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এগুলো পড়লে এর মধ্যে থেকেই তোমার আবার প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা 100% রয়েছে, কারণ সব রকম প্রশ্নই দেখতে পাচ্ছ একই বিষয়ের উপরে প্রশ্ন কতভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, তাই না? তো এইগুলো যদি জানা থাকে, মুখস্থ থাকে, তো অনেকটা প্রিপারেশন হয়ে যায়, তাই না? ম্যাক্সিমাম প্রিপারেশন আমাদের এই যে সব টপিকগুলো এসছে তার থেকে হয়ে যায়। তো ওই জন্য এগুলো ইম্পর্টেন্ট। আর যেগুলো তোমার এখানে আসেনি আরপিএফ কনস্টেবলে, সেগুলো তো অন্যান্য জায়গা থেকে প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে এবং মুখস্থ করতে হবে। ঠিক আছে, আগে মুখস্থ, তারপরে তোমার রিভিশন, তারপরে প্র্যাকটিস। ওকে, লার্নিং, রিভিশন এবং প্র্যাকটিস, এলআরপি, এটা হলো তোমার সফলতার মূল মন্ত্র। এই তিনটের একটা যদি বাদ যায় তাহলে কিন্তু সফল হওয়া অনেকটা লেট হয় বা পিছিয়ে পড়তে হয়, বা সফল হওয়া সম্ভব নয়। ঠিক আছে, দেখো এবারে আমাদের এই প্রশ্নটা বলেছে 1991 সালের পর ভারতের জন্য বিশ্বায়নের একটি প্রধান সুবিধা কোনটি? বৈদেশিক বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি হলো বিশ্বায়নের একটি প্রধান সুবিধা। নেক্সট, ভারতে কোন ক্ষেত্র বিশ্বায়ন থেকে সর্বাধিক উপকৃত হয়েছে? তথ্য প্রযুক্তি ক্ষেত্র বিশ্বায়ন থেকে সর্বাধিক উপকৃত হয়েছে। নেক্সট,
1991 সাল থেকে শহরে পরিকাঠামো উন্নয়নে বিশ্বায়নের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান কি? আধুনিক গণপরিবহন ব্যবস্থা উন্নয়ন, যেমন মেট্রো রেল নেটওয়ার্ক হলো বিশ্বায়নের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। নেক্সট, নিচের কোনটিকে ভারতের অর্থনৈতিক পরিকাঠামোর উপর 1991 সালের বিশ্বায়ন নীতির দীর্ঘমেয়াদী প্রভাব হিসাবে বিবেচনা করা যেতে পারে? একটি পরিষেবা ভিত্তিক অর্থনীতির দিকে স্থানান্তর করা। একটি পরিষেবা ভিত্তিক অর্থনীতির দিকে স্থানান্তর করা হলো 1991 সালের বিশ্বায়ন নীতির দীর্ঘমেয়াদী প্রভাব। ঠিক আছে, নেক্সট, 1991 সালের সংস্কারগুলি কিভাবে ভারতের সরকারি খাতের শিল্পগুলিতে প্রভাব ফেলেছিল? বিলগ্নীকরণকে উৎসাহিত করা এবং সরকারি নিয়ন্ত্রণ হ্রাস করা তোমার সরকারি খাতের শিল্পগুলিকে প্রভাব ফেলেছিল 1991 সালের সংস্কারগুলি। ঠিক আছে, 1991 সালের সংস্কারগুলি কি করেছিল? বিলগ্নীকরণকে উৎসাহিত করেছিল এবং সরকারি নিয়ন্ত্রণ হ্রাস করেছিল। এর ফলে সরকারি খাতের শিল্পগুলি প্রভাবিত হয়েছিল। নেক্সট দেখো, 1991 সালের পর ভারতে অর্থনৈতিক সংস্কারের মূল বৈশিষ্ট্য কি ছিল? বাণিজ্য নীতির উদারীকরণ ছিল অর্থনৈতিক সংস্কারের মূল বৈশিষ্ট্য 1991 সালের পর। ঠিক আছে, বাণিজ্য নীতির উদারীকরণ। নেক্সট, 1991 সালের পর ভারতের জিডিপি বৃদ্ধিতে কোন ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি? পরিষেবা ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি জিডিপি বৃদ্ধিতে। নেক্সট, নিচের কোন সংস্থাটি বিশ্বায়নের প্রসার ঘটায়? WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্বায়নের প্রসার ঘটায়। নেক্সট, এবার দেখো আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কৃষি থেকে। ঠিক আছে, কারণ আমরা জানি কৃষি শিল্প এগুলো অর্থনীতির এক একটা অংশ, এগুলোর জন্য অর্থনীতি প্রভাবিত হয়, তো অর্থনীতির মধ্যে এগুলোও পড়ে। ঠিক আছে, তো স্বাধীনতার প্রাক্কালে ভারতীয় জনগণের প্রাথমিক পেশা কি ছিল? কৃষি ছিল প্রাথমিক পেশা স্বাধীনতার প্রাক্কালে। তো এই দেখো, এই প্রশ্নটা এর আগেও একবার দেখলাম রিপিট হয়েছে, একটু অন্যরকম মনে হয় ভাষা ছিল, এক্সাক্ট খেয়াল নেই, কিন্তু প্রশ্নটা ছিল আজকের এই ভিডিওতেই। এবার দেখো, স্বাধীনতার সময় কোন ফসলটি ভারতের প্রধান অর্থকারী ফসল ছিল না? গম তোমার স্বাধীনতার সময় ভারতের প্রধান অর্থকারী ফসল ছিল না, কিন্তু সবুজ বিপ্লবের সময় কিন্তু গম ছিল প্রধান ফসল। ঠিক আছে, গম আর চাল, গম আর ধান বা চাল। আর প্রধান স্বাধীনতার সময় প্রধান অর্থকারী ফসল ছিল না গম, তাহলে স্বাধীনতার সময় প্রধান অর্থকারী ফসল কি কি ছিল? পাট ছিল, তুলা ছিল এবং আখ ছিল। পাট, তুলা এবং আখ ছিল প্রধান অর্থকারী ফসল স্বাধীনতার সময়। নেক্সট দেখো, স্বাধীনতার প্রাক্কালে ভারতের বেশিরভাগ মানুষের প্রাথমিক জীবিকা কি ছিল? কৃষি। ওই যে একটু আগেই দেখলাম এই কোশ্চেনটাই তোমার এখানে ঘুরিয়ে দিয়েছে একটু, একই রকম প্রশ্ন অনেকগুলো শিফটে এসছে, এবং এটাই এই আরপিএফ কনস্টেবলের সব থেকে ভালো লাগে যে প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে আসতে পারে, বা যে টপিক থেকে এসছে সব রকম প্রশ্ন মোটামুটি দেখা যাচ্ছে। কৃষি থেকে দেখো সব রকম আছে। নিচের কোনটি গ্রামীণ এলাকায় প্রাথমিক কাজ? কৃষি কাজ হলো গ্রামীণ এলাকায় প্রাথমিক কাজ। নেক্সট দেখো, স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যা কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল ছিল? 75%। জনসংখ্যার, ভারতের জনসংখ্যার 75% স্বাধীনতার সময় কৃষির উপর নির্ভরশীল ছিল। নেক্সট দেখো, নিচের কোনটি গ্রামীণ কৃষিজাত কর্মসংস্থান নয়? বয়ন শিল্প, হস্তশিল্প ও দুগ্ধজাত শিল্প কৃষিজাত কর্মসংস্থান নয়। ঠিক আছে, কৃষি মাছ ধরাও কিন্তু কৃষিজাত কর্মসংস্থানের মধ্যে পড়ে। কৃষি, মাছ ধরা, ফসল চাষ এগুলো কৃষিজাত কর্মসংস্থান। জাস্ট এ মিনিট, আমি একটু জল খেয়ে নেই, তারপরে আবার পরের কোশ্চেনে যাচ্ছি। চলো নেক্সট, কৃষি উন্নয়নে পরিকাঠামো কি ভূমিকা পালন করে? সেচ, গুদামজাতকরণ, পরিবহনের উন্নত সুবিধা নিশ্চিত করে। কৃষি উন্নয়নে পরিকাঠামো সেচ, গুদামজাতকরণ ও পরিবহনের উন্নত সুবিধা নিশ্চিত করে। নেক্সট, কোন ক্ষেত্র ভারতের গ্রামীণ উন্নয়নের মেরুদণ্ড গঠন করে? কৃষি ক্ষেত্র। নেক্সট, 1947 সালে ভারতের জিডিপিতে কোন ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি? কৃষি ক্ষেত্রের অবদান। 1947 সালের জিডিপিতে কৃষি ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি। নেক্সট,
1947 সালে ভারতের শিল্প খাতের অবস্থা কি ছিল? অনুন্নত এবং প্রথাগত শিল্পের উপর দৃষ্টি নিবন্ধকারী। ঠিক আছে, ভারতের শিল্প খাত ছিল অনুন্নত এবং প্রথাগত শিল্পের উপর দৃষ্টি নিবন্ধকারী 1947 সালে। এবার শিল্প থেকে প্রশ্ন এসছে, এবার আমাদের কৃষিও রয়েছে, শিল্প মিক্স আকারে কিছু কোশ্চেন হয়েছে, তারপর আবার শিল্প। দেখো বলেছে উচ্চ উৎপাদনশীলতা অর্জনের জন্য, জাস্ট মিনিট, উচ্চ উৎপাদনশীলতা অর্জনের জন্য কোন ধরনের চাষে প্রধানত উচ্চ ফলনশীল জাতের বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং পেস্টিসাইড ব্যবহার করা হয়? বাণিজ্যিক কৃষিতে। বাণিজ্যিক কৃষিতে এগুলি ব্যবহার করা হয়। এটা আমরা দেখেছি কিসে? সবুজ বিপ্লবের সময় দেখেছি। আবার সেটা কিসে ব্যবহার করা, এখানে প্রশ্ন বাণিজ্যিক কৃষিতে ব্যবহার করা হয়। নেক্সট দেখো, 1960-এর দশকে কৃষি ক্ষেত্রের দুর্বল প্রদর্শনের প্রধান কারণ কি ছিল? ঘন ঘন খরা এবং দুর্ভিক্ষ। 1960-এর দশকে কৃষিক্ষেত্রের দুর্বল প্রদর্শনের কারণ ঘন ঘন খরা এবং দুর্ভিক্ষ। এর ফলেই তো সবুজ বিপ্লব হয়েছিল। এবার 2000 সালে কৃষকদের সহায়তা করা ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য নিচের কোনটি চালু করা হয়েছিল? জাতীয় কৃষি নীতি চালু করা হয়েছিল কৃষকদের সহায়তা ও কৃষি উন্নয়নের উৎপাদন বৃদ্ধির জন্য 2000 সালে। নেক্সট, ভারতে ব্রিটিশ শাসনকালে কোন ক্ষেত্রটি সবচেয়ে বেশি অবহেলিত ছিল? শিল্পক্ষেত্র। শিল্পক্ষেত্র বেশি অবহেলিত ছিল। এবার শিল্পর থেকে প্রশ্ন আমাদের রয়েছে পরপর। ভারতীয় ব্রিটিশ শাসনকালে কোন ক্ষেত্রটি সবচেয়ে বেশি অবহেলিত ছিল? শিল্পক্ষেত্র। নেক্সট দেখো, স্বাধীনতার আগে ভারতে কোন শিল্প সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল? বস্ত্র শিল্প সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল। নেক্সট, নিম্নলিখিত শিল্পগুলির মধ্যে কোনটি ভারতে 8টি মূল শিল্পের অংশ নয়? বস্ত্র 8টি মূল শিল্পের অংশ নয়। এখানে 3টে দেওয়া হয়েছে, কয়লা, সিমেন্ট, সার, এগুলো মূল শিল্পের অংশ। তাহলে 8টা মূল শিল্প কি কি, যদি জানা থাকে কমেন্ট করবে, ঠিক আছে? আমি যখন ডিটেলস ক্লাস করাবো সেখানে বলবো, এখানে বলবো না। নেক্সট দেখো, শিল্পক্ষেত্রের পরিপ্রেক্ষিতে এমএসএমই এর অর্থ কি? এমএসএমই হলো মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। M for micro, S for small, M for medium আর E for enterprises। মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস হলো এমএসএমই। ঠিক আছে, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ পরপর সিকোয়েন্সে। নেক্সট দেখো, নিম্নলিখিত শিল্পগুলির মধ্যে কোনটি ভারতের 8টি মূল শিল্পের অংশ নয়? বস্ত্র 8টি মূল শিল্পের অংশ নয়। কয়লা, সিমেন্ট, সার মূল শিল্পের অংশ। এই যে কয়লা, সিমেন্ট, সার মূল শিল্পের অংশ। ঠিক আছে, এটা দুটো শিফটে সেম কোশ্চেন রিপিটেড ছিল নাকি? না, আমি ভুল করে দিয়েছি, হতে পারে দুটো শিফটে আসতে পারে, এরকম এসছে তো। এবার দেখো, ভারত ব্রিটিশ শাসনের আগে কোন শিল্পটি তার উল্লেখযোগ্য আঞ্চলিক বৈচিত্র্য থাকা সত্ত্বেও ভারতের সবচেয়ে বিশিষ্ট ছিল? সুতি বস্ত্র শিল্প। সুতি বস্ত্র শিল্প ব্রিটিশ শাসনের আগে তোমার আঞ্চলিক বৈচিত্র্য থাকা সত্ত্বেও সবচেয়ে বৈশিষ্ট্য বা বিশিষ্ট ছিল। বিশিষ্ট মানে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ ছিল। নেক্সট দেখো, নিচের কোনটি 1950-এর দশকে ভারত দ্বারা প্রবর্তিত শিল্প লাইসেন্সিং ব্যবস্থার উদ্দেশ্যকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? বেসরকারি উদ্যোগের সম্প্রসারণ ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করা, জাতীয় পরিকল্পনাকারীদের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা এবং বিদেশি শিল্প থেকে প্রতিযোগিতা সীমিত করা। আচ্ছা, 1950-এর দশকে ভারত সরকার দ্বারা প্রবর্তিত শিল্প লাইসেন্সিং ব্যবস্থার উদ্দেশ্য ছিল বেসরকারি উদ্যোগের সম্প্রসারণ ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করা, জাতীয় পরিকল্পনাকারীদের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা এবং বিদেশি শিল্প থেকে প্রতিযোগিতা সীমিত করা। ঠিক আছে, এবার এই কোশ্চেনটা এরকম আসতে পারে, এই তিনটে অপশনই তিনটে জিনিস, মানে একটা, তারপরে এই একটা দুটো, আর এই একটা তিনটে অপশনে দিল, আর একটা অপশনে যেটা নয় সেটা দিয়ে দিল। কোনটা নয় এরকমও প্রশ্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, বদ্ধ সংস্থায় অর্থাৎ ক্লোজড সিস্টেমে কোন ধরনের দেয়াল থাকে? ডায়াথার্মাল দেয়াল থাকে বদ্ধ সংস্থায়। বদ্ধ সংস্থা অর্থনীতির একটা ব্যবস্থা, ক্লোজড সিস্টেম, তাতে ডায়াথার্মাল দেওয়াল থাকে বা দেয়াল থাকে। নেক্সট, গ্রামীণ উন্নয়ন প্রধানত কোন ধরনের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে? গ্রামীণ জনসংখ্যা
তো গ্রামীণ উন্নয়ন প্রধানত গ্রামীণ জনসংখ্যা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের উপর দৃষ্টি নিবন্ধন করে। মানে গ্রামে যেসব জনসংখ্যা থাকবে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের উপর দৃষ্টি নিবন্ধন করাই হলো গ্রামীণ উন্নয়ন। নেক্সট দেখো, এইচডিআই তোমার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হলো মানব উন্নয়নের প্রাথমিক বিষয়গুলিতে একটি দেশের গড় অর্জনের একটি সংক্ষিপ্ত যৌগিক পরিমাপ। এই প্রাথমিক বিষয়গুলি হলো, দেখো মানব উন্নয়নও কিন্তু অর্থনীতিরই অংশ, ঠিক আছে? তো সেই জন্য এখান থেকেও প্রশ্ন এসছে অর্থনীতির মানব উন্নয়ন থেকে। হিউম্যান ডেভেলপমেন্ট এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডিআই হলো মানব উন্নয়নের প্রাথমিক বিষয়গুলিতে একটি দেশের গড় অর্জনের একটি সংক্ষিপ্ত যৌগিক পরিমাপ। এই প্রাথমিক বিষয়গুলি হলো তোমার স্বাস্থ্য এবং জ্ঞান, ঠিক আছে? স্বাস্থ্য এবং জ্ঞান হলো মানব উন্নয়নের প্রাথমিক বিষয়। দৈনিক আয় কিন্তু প্রাথমিক বিষয় নয়, স্বাস্থ্য ও জ্ঞান হলো মানব উন্নয়নের প্রাথমিক বিষয়। এছাড়া দেখো পরে আবার এরকম সেম ইসে রয়েছে যে বিভিন্ন পরস্পর ক্রিয়াশীল শক্তি রয়েছে যা মানব উন্নয়নকে রূপ দিতে একত্রিত হয়, এবং সেগুলি হলো তোমার জৈবিক শক্তি, মনস্তাত্ত্বিক শক্তি এবং জীবনচক্র শক্তি, ঠিক আছে? মানব উন্নয়নকে রূপ দিতে যেসব শক্তিগুলো, ক্রিয়াশীল শক্তিগুলো একত্রিত হয় সেগুলি হলো জৈবিক শক্তি, মনস্তাত্ত্বিক শক্তি এবং জীবনচক্র শক্তি। নেক্সট দেখো, জাস্ট এ মিনিট, সরি, দেখো বলেছে নিচের কোনগুলি কোন দেশের মানব উন্নয়ন স্তর পরিমাপ করার জন্য বিভাগ বা ক্যাটাগরি। তো কোন দেশের মানব উন্নয়ন স্তর পরিমাপ করার জন্য বিভাগ হলো তোমার অতি উচ্চ বিভাগ, তারপরে মাঝারি বিভাগ এবং নিম্ন বিভাগ। এই তিনটেই বিভাগ রয়েছে মানব উন্নয়ন স্তরের। মানব উন্নয়ন স্তর তিন ভাগে বিভক্ত, অতি উচ্চ আর মাঝারি এবং নিম্ন, ঠিক আছে? নেক্সট, নিম্নলিখিত চিন্তাবিদদের মধ্যে কে 1990 সালে প্রথমবারের মতো মানব উন্নয়ন সূচক প্রবর্তন করেন? মাহবুব উল হক প্রথমবারের মতো মানব উন্নয়ন সূচক প্রবর্তন করেন। উন্নয়ন মূল্যায়নের জন্য মানব উন্নয়ন সূচক কি পরিমাপ করে? মানব উন্নয়ন সূচক তোমার শিক্ষা, স্বাস্থ্য এবং আয়ের স্তর পরিমাপ করে, ঠিক আছে? শিক্ষা, স্বাস্থ্য এবং আয়ের স্তর পরিমাপ করে মানব উন্নয়ন সূচক। নেক্সট, নিচের কোন সংস্থা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি মানব উন্নয়ন সূচক প্রকাশ করে। সেটা ইংলিশে এখানে রয়েছে, দেখো অন্য একটা শিফটে এসেছিল, সেখানে যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে সে ইংলিশে চেঞ্জ করে দেখেছে, তো এটা ইংলিশে রয়েছে কোশ্চেনটা। এভরি ইয়ার প্রত্যেক বছর দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ রিলিজড বাই, মানে মানব উন্নয়ন সূচক তোমার রিলিজড প্রকাশ করে কে? কে প্রকাশ করে বা কার দ্বারা প্রকাশ করা হয়? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ঠিক আছে? তোমার মানব উন্নয়ন সূচক প্রকাশ করে। নেক্সট, নিচের কোনটি মানব উন্নয়নের লক্ষ্যের প্রধান উদ্দেশ্য? ব্যক্তিদের সুস্থ, শিক্ষিত, পরিতৃপ্তিদায়ক জীবনযাপন নিশ্চিত করা হলো মানব উন্নয়ন লক্ষ্যের প্রধান উদ্দেশ্য। নেক্সট, লিঙ্গ সাম্য মানব উন্নয়নে কি ভূমিকা পালন করে? সামগ্রিক সামাজিক অগ্রগতির উন্নয়নে সম্পদের সমান ব্যবহার নিশ্চিত করে, ঠিক আছে? সামগ্রিক সামাজিক উন্নয়নে অগ্রগতির উন্নয়নে সম্পদের সমান ব্যবহার নিশ্চিত করে মানব উন্নয়নের লিঙ্গ সাম্য, ঠিক আছে? নেক্সট দেখো, সাক্ষরতা কেন মানব উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান? এটি ব্যক্তিদের সচেতন সিদ্ধান্ত নিতে এবং কর্মসংস্থানের সুযোগ উন্নত করার ক্ষমতা দেয়। এটি ব্যক্তিদের সচেতন সিদ্ধান্ত নিতে এবং কর্মসংস্থানের সুযোগ উন্নত করার ক্ষমতা দেয় সাক্ষরতা, ঠিক আছে? ওই জন্য এটি মানব উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান। আর মানব উন্নয়ন হওয়া মানেই হলো সমাজের উন্নয়ন, ওই অর্থনীতি, তার ফলেই অর্থনীতির উন্নয়ন, ওই জন্য এটা ইকোনমিক্সেরই একটা অংশ। এবার দেখো, ভারতের গ্রামীণ জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য কোন সংস্থা পরিচিত? তো আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি গ্রামীণ জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ প্রদান করে। নেক্সট, অধ্যাপক অমর্ত্য সেন দ্বারা বিবৃত কোন পদ্ধতি অনুসারে
শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং সম্পদের ক্ষেত্রে মানুষের সক্ষমতা বৃদ্ধি মানব উন্নয়নের মূল চাবিকাঠি। সক্ষমতার পদ্ধতি, ঠিক আছে। অধ্যাপক অমর্ত্য সেন একজন অর্থনীতিবিদ। অধ্যাপক অমর্ত্য সেন দ্বারা বিকৃত কোন পদ্ধতি অনুসারে স্বাস্থ্য, শিক্ষা এবং সম্পদের ক্ষেত্রে মানুষের সক্ষমতা বৃদ্ধি মানব উন্নয়নের মূল চাবিকাঠি? সক্ষমতার পদ্ধতি অনুসারে, ঠিক আছে। সক্ষমতার পদ্ধতি অনুসারে স্বাস্থ্য, শিক্ষা ও সম্পদের ক্ষেত্রে মানুষের সক্ষমতা বৃদ্ধি মানব উন্নয়নের মূল চাবিকাঠি। এটা বিবৃত হয়েছে কার দ্বারা? অধ্যাপক অমর্ত্য সেন দ্বারা, ঠিক আছে। ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ ইংলিশে বলা হয়, সক্ষমতার পদ্ধতিকে বলা হয় ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। নেক্সট দেখো, উন্নয়নের বিষয়ে গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি উন্নয়ন প্রক্রিয়ায় রাষ্ট্রের ড্যাশ ভূমিকাও কল্পনা করে, ক্ষুদ্র ভূমিকাও কল্পনা করে গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি। নেক্সট, নিচের কোন সংস্থার লক্ষ্য একটি স্থিতিশীল এবং ন্যায়সঙ্গত কৃষি ও গ্রামীণ উন্নয়নের প্রচার? নাবার্ড। নাবার্ডের লক্ষ্য স্থিতিশীল, ন্যায়সঙ্গত কৃষি ও গ্রামীণ উন্নয়নের প্রচার, ঠিক আছে। নেক্সট দেখো, উল্লেখিত সময়ের মধ্যে কোন খাতগুলি মোট এফডিআই ইনফ্লো এর অধিকাংশ ভাগ পেয়েছে? উৎপাদন, আর্থিক পরিষেবা, সহযোগিতা পরিষেবা ও বিদ্যুৎ। সহযোগিতা কেন বলছি, যোগাযোগ পরিষেবা। উৎপাদন, আর্থিক পরিষেবা, যোগাযোগ পরিষেবা ও বিদ্যুৎ তোমার এফডিআই ইনফ্লো এর অধিকাংশ ভাগ পেয়েছে। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের গ্রামীণ জনবসতির একটি বৈশিষ্ট্য? পরিকাঠামোর সীমিত উপলব্ধতা। পরিকাঠামোর সীমিত উপলব্ধতা রয়েছে গ্রামে, ওই জন্য গ্রামীণ জনবসতির বৈশিষ্ট্য হলো পরিকাঠামোর সীমিত উপলব্ধতা। নেক্সট, ভারতের সমন্বিত তহবিল থেকে রাজ্যগুলিতে অনুদান সহায়তা বরাদ্দের জন্য নীতিগুলি সুপারিশ করার জন্য কোন সাংবিধানিক সংস্থা দায়বদ্ধ? অর্থ কমিশন। ভারতের সমন্বিত তহবিল থেকে রাজ্যগুলিতে অনুদান সহায়তা বরাদ্দের জন্য নীতিগুলি সুপারিশ করার জন্য অর্থ কমিশন দায়বদ্ধ। নেক্সট, সেবি এর বিআরএসআর প্রয়োজনীয়তার অধীনে ইএসজি ডিসক্লোজারগুলির উদ্দেশ্য হলো ড্যাশের ক্ষেত্রগুলিতে সম্মতি সাধনকে সহজতর করা, পরিবেশগত, সামাজিক এবং প্রশাসনিক মানদণ্ডের ক্ষেত্রগুলিতে তোমার সম্মতি সাধনকে সহজতর করা, ঠিক আছে। সেবি এর বিআরএসআর প্রয়োজনীয়তার অধীনে ইএসজি ডিসক্লোজারগুলির উদ্দেশ্য হলো পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক মানদণ্ডের ক্ষেত্রগুলির সম্মতি সাধনকে সহজতর করা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমাদের ইকোনমিক থেকে সব কোশ্চেন কমপ্লিট। ইকোনমিকের যেসব বিষয় থেকে কোশ্চেন এসেছিল, ইকোনমিক সাবজেক্টের যেসব টপিকের থেকে সব কমপ্লিট করে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক করে দিও, ঠিক আছে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখো এই যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি আরপিএফ কনস্টেবলে আসা তোমার সাবজেক্ট ওয়াইজ, এই কোশ্চেনগুলো আমি প্রিন্টেবল ফরম্যাট পিডিএফ করে দিচ্ছি। এই যে স্ক্রিনশট নিয়েছি, এগুলোকে ছোট করে যাতে প্রিন্ট করতে পারো, সিঙ্গেল কলাম করেও দিচ্ছি আর ডাবল কলাম করেও দিচ্ছি। যাদের ডাবল কলাম করে পড়তে সুবিধা, একটু ছোট ছোট লেখা, তারা ওইটা করলে অনেক সহজে প্রিন্ট করা যাবে, ঠিক আছে, কম খরচে, পেজ কম হচ্ছে ওতে। আর না হলে সিঙ্গেল কলাম করেও আমি দিচ্ছি, আর লেখাগুলোকে যাতে বোঝা যায় যেমন ভাবে ছোট ছোট করে, যতটা প্রিন্টেবল ফরম্যাট দেওয়া যায়, ঠিক আছে। তো সেই পিডিএফ নেওয়ার জন্য আমাদের রেলওয়ের এই 2025 সালের দ্বিতীয় একটা গ্রুপ তৈরি হয়েছে, গ্রুপ 2, ঠিক আছে, গ্রুপ 2। সেই গ্রুপে আমি দিচ্ছি আরপিএফ এসআই আর আরপিএফ কনস্টেবল। আরপিএফ এসআই 2024 যে পরীক্ষাটা হলো 2024 সালে, আর আরপিএফ কনস্টেবল যেটা 2025 সালে পরীক্ষা হলো, 2024-এর ভ্যাকান্সি 25-এ পরীক্ষা হলো, আর আরপিএফ এসআই যেটা পরীক্ষা হলো 2024-এ, সেই দুটোর জেনারেল অ্যাওয়ারনেস গুলোকে, ঠিক আছে, যাতে প্রিন্ট করতে পারো সেরকম প্রিন্টেবল ফরম্যাটে। তো এখানে এই ভিডিওটি এন্ড করছি। যারা ওই গ্রুপে জয়েন করতে চাও, এখানে
মেসেজ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? কিভাবে পেমেন্ট করবে, কিভাবে জয়েন করবে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।